আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 25-এর কালো রাত, 26-এর প্রভাত, রক্তের ঝর্ণা, লাশের বন্যা, পিতার হাহাকার, মায়ের কান্না, যুদ্ধের ময়দান, পরাজিত শয়তান, যুদ্ধ শেষ, বিজয়ী বাংলাদেশ। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সূর্যের দিন। আজ পর্ব 3, অর্থাৎ শেষ পর্ব। খোকন একা একা অনেকক্ষণ ঘুরে বেড়ালো। ফার্ম গেট থেকে হেঁটে হেঁটে চলে গেল শাহবাগ এভিনিউ পর্যন্ত। শাহবাগের মোড়ে কিসের যেন জটলা। লোকজন বলাবলি করছে জঙ্গি মিছিল আসছে পুরান ঢাকা থেকে, একটা কাণ্ড হবে। একজন স্যুট টাই পরা ভদ্রলোক বললেন, খোকা, তুমি বাড়ি যাও। খোকন বাড়ি গেল না। পার্ক মোটরস পর্যন্ত গিয়ে চলে গেল কলা বাগানের দিকে। সেখানেও প্রচুর গন্ডগোল। একটা পুলিশের ট্রাক পুড়ছে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। খোকনের দেখার ইচ্ছে ছিল, কিন্তু বহু চেষ্টা করেও ভিড় গলে ভেতরে ঢুকতে পারল না। একটা দমকলের গাড়ি এসে থেমে আছে, কেউ সেটাকে যেতে দিচ্ছে না। আশ্চর্যের ব্যাপার হলো, আশেপাশে কোথাও পুলিশ বা মিলিটারির কোনো চিহ্ন নেই। খোকন কলাবাগানে কাটালো বিকেল পর্যন্ত। বাড়ি ফিরতে তাই সন্ধ্যা মিলিয়ে গেল। বড় চাচা আজ নির্ঘাত ধরবেন। আজ বাড়িতে ভূমিকম্প হবে। বড় চাচা অবশ্যই তাকে ধরলেন না, ধরলেন কবির ভাইকে। রাতের খাবার শেষ হয়ে যাবার পরপরই বিচার সভা বসল। আসামি মাত্র একজন, কবির ভাই। বিচার সভা বসল বড় চাচার লাইব্রেরি ঘরে। সবাই সেখানে উপস্থিত। কবির ভাই মাথা নিচু করে সোফার একটা কোনায় বসে আছেন। বড় চাচা থেমে থেমে বললেন, তুমি একবার সকালে একটা মিছিলের সঙ্গে জুটে গিয়ে ঠোঁট কেটে এলে, তারপরও বিকেলে আবার গেলে। অথচ আমি অনেকবার বলেছি এইসব মিছিল মিটিং থেকে দূরে থাকবে। এই প্রসঙ্গে তোমার কি বলার আছে? কবির ভাই চুপ করে রইলেন। তোমার কিছু বলার থাকলে বলে ফেলো। তোমার কি ধারণা যা করছো দেশের জন্য করছো? জি, ভুল ধারণা। হাঙ্গামা হুজ্জত করে দেশের কিছু হবে না। এতে দেশের অমঙ্গলই হবে, মঙ্গল হবে না। বুঝতে পারছো? কবির ভাই কিছু বললেন না। খোকনের আব্বা হঠাৎ কথা বলে উঠলেন। শান্ত স্বরে বললেন, আপনার কথাটা ঠিক না। আন্দোলন করে অনেক কিছু আদায় করা যায়। ভাষা আন্দোলনের কথা মনে করে দেখুন। সেদিন আমরা আন্দোলন না করলে আজ রাস্তাঘাটে উর্দুতে কথা বলতাম। আন্দোলনের অনেক রকম পথ আছে। গান্ধীজি অসহিংস পথে দেশকে স্বাধীন করেছেন। আমিন চাচা বললেন, তার জন্য গান্ধীজির মতো নেতা দরকার। সেরকম যখন নেই, তখন আমাদের পথে নামা ছাড়া উপায় কি? এইসব বাচ্চা ছেলেপুলে পথে নামবে? নামবে না কেন? নামবে। অল্প বয়স থেকেই তাদের শিখতে হবে। বড় চাচা দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন, ভুট্টো সাহেব এসেছেন, আলোচনায় বসেছেন, এখন সব মিটমাট হবে। মিছিল ফিছিলের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এতে ওদেরকে শুধু খেপিয়েই তোলা হবে। কবির আমার হুকুম অমান্য করেছে, কাজে এর শাস্তি স্বরূপ সে আগামী 1 সপ্তাহ ঘর থেকে বেরোতে পারবে না। কবির, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? পারছি। আর শোনো, যদি আমার কথার অবাধ্য হয়ে আবার বের হয়ে যাও, তাহলে এই বাড়িতে এসে আর ঢুকতে পারবে না। বড় চাচা দাড়িতে হাত বোলাতে বোলাতে অসম্ভব গম্ভীর হয়ে পড়লেন। রাত 10টায় ভয়েস অফ আমেরিকা থেকে বলা হলো, শেখ মুজিব ও ভুট্টোর মধ্যে কথাবার্তা এগুচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা একটা আপোষে পৌঁছাবার চেষ্টা করছেন। শহরের পরিস্থিতি আগের মতোই, চারদিকে থমথমে ভাব, যা আসন্ন ঝড়ের ইঙ্গিত দেয়। রাতে ঘুমোতে যাবার আগে খোকনের মা খোকনকে ডেকে পাঠালেন। কাঁদো কাঁদো গলায় বললেন, তুই আজও গিয়েছিলি? খোকন চুপ করে রইল। তিনি খুব কাঁদতে লাগলেন। খোকন বলল, কাঁদছো কেন? কাঁদবো না।
তুই যেখানে সেখানে যাবি, আমি খোঁজও নিতে পারি না তুই কোথায় যাস, কি করিস। আর কোথাও যাবি না? আচ্ছা, আমার গা ছুঁয়ে বল, কোথাও যাবি না? খোকন মাথা নিচু করে বসে রইল। আয় না বাবা, আয়। খোকন এগিয়ে যেতেই মা তার হাত ধরে ফেললেন। খোকনের কেন জানি খুব লজ্জা করতে লাগলো। সাজ্জাদের বাড়ি ফিরতে ভালো লাগে না। তার বোনটি সারাক্ষণ কাঁদে, কাঁদে নিঃশব্দে। সাজ্জাদ কিছুই করতে পারে না, শুধু বসে থাকে চুপচাপ। বড়ই একা একা লাগে তার। মামাকে টেলিগ্রাম করা হয়েছে, কিন্তু তার কাছ থেকে কোনো খবর এখনো এসে পৌঁছায়নি। এখন তারা কি করবে তা বুঝতে পারছে না। দেশের বাড়িতে চলে যাবে, কিন্তু কেউ নেই সেখানে। ছোট্ট একটা বাড়ি ছিল, নদীর ভাঙনে কোথায় চলে গেছে। কে এখন আর জায়গা দেবে? তাছাড়া সাজ্জাদের বোন কোথাও যেতেও চায় না। যদি কখনো মানুষটি ফিরে আসে, রাতের বেলা খুব কম করে হলেও সে 10 বার জেগে ওঠে। সাজ্জাদকে ডেকে বলে, মনে হলো কেউ যেন এসেছে, আয় দরজাটা খুলি। কেউ না আপা। খোল না তুই, এরকম করছিস কেন? দরজা খোলা হয়, কোথাও কিছু নেই। একটা কুকুর দরজার পাশে বসে হাই তুলছে শুধু। সাজ্জাদের বয়স দ্রুত বেড়ে যেতে লাগলো। আমাদের বয়স বাড়ে অভিজ্ঞতার সাথে। সেই সময়ে অত্যন্ত দ্রুত সাজ্জাদের অভিজ্ঞতা বাড়তে লাগলো। একদিন সে তার বোনের দুল নিয়ে বিক্রি করে এলো সোনার দোকানে। দোকানি খুব সন্দেহ নিয়ে তাকাচ্ছিল তার দিকে। সরু গলায় বলেছিল, কার গয়না খোকা বাবু? আমার বড় বোনের। তাকে বলে এনেছো? হ্যাঁ, সে নিজেই দিয়েছে। দেখো খোকা বাবু, তুমি তোমার বোনকে সঙ্গে নিয়ে এসো। কেন? আমার মনে হচ্ছে জিনিসটা তুমি না বলে এনেছো। তুমি যাও, বোনকে সঙ্গে নিয়ে এসো। আর শোনো, অন্য দোকানে যাবে না, তুমি ছোট মানুষ, ঝামেলা টামেলা হবে। সাজ্জাদ বোনকে নিয়ে এসেছিল। তারপরও 2 দিন আসতে হলো, একবার একটা চুড়ি নিয়ে, আরেকবার আংটি নিয়ে। দোকানদার এরপর আর কিছু বলতো না, সঙ্গে সঙ্গে দিয়ে দিত। শেষবার খুব শান্ত গলায় বলল, এইভাবে আর কতদিন চলবে? এবার তো অন্য কিছু চেষ্টা করা দরকার। কি চেষ্টা করব? একটা কাজ টাজ করার চেষ্টা কেমন মনে হয়? কি কাজ? তাও ঠিক, তোমার যে বয়স, তাতে কি আর কাজ করবে? তবে খোকা বাবু, দিন আর এরকম থাকবে না। তুমি ভেঙে পড়বে না। দেশের অবস্থা বদলাবে, মানুষের ভাগ্যও বদলাবে। তুমি কি কিছু খাবে? জি না। খাও, একটা কিছু খাও। এই, যা তোরে, একটা মিষ্টি আন। বুঝলে খোকা বাবু, এখন তোমার যে দুঃসময়, সে দুঃসময় আমাদের সবার। তবে এটা থাকবে না। এই লোকটার সঙ্গে সাজ্জাদের বেশ ঘনিষ্ঠতা হয়ে গেল। তার দোকানের পাশ দিয়ে যাবার সময় সাজ্জাদ উকি দিত, আর সে হাসি মুখে বলতো, আরে খোকা বাবু, এসো এসো। দেশের কি খবর বলো তো? ওরে, একটা মিষ্টি দিতে বলতো। অনেক রকম গল্পগুজব হতো তার সঙ্গে, মজার মজার সব গল্প। বুঝলে খোকা বাবু, গয়নার দোকানের মালিকরা মানুষের দুঃখর গল্পগুলো খুব ভালো জানে। আমাদের চোখের সামনে কতজনকে নিঃস্ব হতে দেখি, বড় খারাপ লাগে। সাজ্জাদ বুঝতে পারে তারা নিঃস্ব হয়ে পড়েছে। প্রায় তার বোন ভয় পাওয়া গলায় বলে, এখন কি হবে? সাজ্জাদ জবাব দিতে পারে না। আর কয়েকদিন পরে তো ঘরে রান্না হবে না, তখন কি করবি? আমি কাজ করব। কে তোকে কাজ দেবে? একবার তোর দুলাভাইয়ের অফিসে বরং যা, দেখ ওরা কি বলে। ওরা কি বলবে? জানি না কি বলবে, গিয়ে দেখ না। একদিন সাজ্জাদ গেল সেখানে, এবং আশ্চর্য, লোকগুলো খুবই যত্ন করলো তাকে। বারিন বাবু বলে এক ভদ্রলোক বললেন, তুমি চিন্তা করবে না,
এই কারখানাতেই তোমার একটা ব্যবস্থা করব। পড়াশোনা যা করছিলে তাই করবে, অবসর সময় কাজ করবে। ফেরার সময় বারিনবাবু বললেন, তোমার দুলাভাইয়ের কাছ থেকে একবার 50 টাকা ধার নিয়েছিলাম, সেটা ফেরত দেওয়া হয়নি, তোমার কাছে দিয়ে দেই কেমন? তখন দেখা গেল আরো অনেকেই একই কথা বলছে। কেউ 10 টাকা ধার নিয়েছিল, কেউ 20 টাকা। সাজ্জাদের মনে হলো লোকগুলো মিথ্যে কথা বলছে, কিন্তু মাঝে মাঝে মিথ্যে কথা এমন মধুর হয় কি করে কে জানে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বারিনবাবু তাকে কোলে করে একটা রিকশায় তুলে দিলেন। ভরাট গলায় বললেন, তোমরা কোথায় থাকো জানতাম না, জানলে আরো আগে এসে খোঁজ নিতাম। এখন থেকে খোঁজ খবর রাখবো, তোমার কোনো ভয় নেই। সাজ্জাদ বাড়ি ফিরে দেখে দাদুমণি ও নীলু বসে আছে তাদের বাসায়। নীলুর মুখ দারুণ হাসি হাসি, এবং আশ্চর্য, বহুদিন পর দেখা গেল তার বোন কাঁদছে না। দাদুমণি বললেন, এই যে সাজ্জাদ বাবু, তুমি কোথায় ছিলে? তোমার জন্যই বসে আছি, কাপড় চোপড় রেডি করো, সময় নাই। সাজ্জাদ অবাক হয়ে তাকালো। তোমরা দুজন এখন আমাদের সঙ্গেই থাকবে, তোমার বোনকে রাজি করিয়েছি। সাজ্জাদ কিছু বুঝতে পারল না। তোমার কোনো সুবিধার জন্য বলছি না, আমার এবং নীলুর সুবিধার জন্য বলছি। নীলু একা একা থাকে, তোমরা থাকলে আমি নিশ্চিন্ত হয়ে ঘোরাঘুরি করতে পারি, তাই না গো দাদুমণি? নীলু হাসি মুখে বলল, হ্যাঁ। দাদুমণি বললেন, ঢাকায় আমরা কতদিন থাকতে পারি তা অবশ্য জানি না। যদি শেখ মুজিব আর ভুট্টোর মধ্যে কথাবার্তায় কোনো ফল না হয়, তাহলে ঢাকা ছাড়তে হবে। আমরা সবাই মিলে তখন গ্রামে চলে যাব। নীলগঞ্জে আমার একটা বড় বাড়ি আছে। নীলু হাসি মুখে বলল, খুব সুন্দর বাড়ি, বাড়ির পাশে একটা ছোট্ট নদী আছে, নদীর নাম সোহাগী। সাজ্জাদের বোন ইতস্তত করে বলল, ওর দুলাভাই যখন ফিরে এসে দেখবে কেউ নেই এখানে? আমরা এ পাড়ার সবাইকে বলে যাব, তাছাড়া সে আমাদের খুঁজে বের করবে। আমরা তো তাকে কম খোঁজাখুঁজি করিনি, কি বলো? 25শে মার্চ দুপুর থেকেই সবার ধারণা হলো কিছু একটা হয়েছে। হয়তো ভুট্টো আর ইয়াহিয়া ঠিক করে ফেলেছে এদেশের মানুষদের আর কোনো কথাই শোনা হবে না। চারদিক থমথম করতে লাগলো। খোকনের বড় চাচা দুপুর 1টায় অত্যন্ত গম্ভীর হয়ে ঘরে ফিরলেন। ফিরেই বললেন, আজ যেন কেউ ঘর থেকে বের না হয়, সবাই যেন ঘরে থাকে। কবির কোথায়? কবিরকে ডাকো। কবিরকে কোথাও পাওয়া গেল না। বড় চাচা থমথমে গলায় বললেন, ও কোথায় গিয়েছে? কেউ জবাব দিতে পারল না। খোকনকে ডাকো। খোকন নিচে নেমে এলো। বড় চাচা বললেন, কবির কোথায় জানো? জি না। তুমি আজ ঘর থেকে বেরোবে না। কেন চাচা? শহরের অবস্থা ভালো না, শহরে মিলিটারি নামবে এরকম একটা গুজব শোনা যাচ্ছে। খোকন কিছু বুঝতে পারল না। মিলিটারি তো নেমেই আছে, নতুন করে নামবে কি? বড় চাচা বললেন, তোমার ওই বন্ধুটি সাজ্জাদ যার নাম, ও কোথায় আছে? ও আছে দাদুমণির বাসায়। কার বাসায়? একজন বুড়ো ভদ্রলোকের বাসায়, ওনাকে আমরা দাদুমণি ডাকি। করেন কি উনি? আমি জানি না চাচা। তার বাসায় আমাকে একদিন নিয়ে যাবে, আমি ওই ছেলেটির জন্য কিছু করতে চাই। জি আচ্ছা, আমি নিয়ে যাব। এখন যাও, দারোয়ানকে ডেকে নিয়ে এসো। দারোয়ান আসা মাত্র বড় চাচা বললেন, কবির যখন ফিরবে তাকে ঢুকতে দেবে না, বলবে এ বাড়িতে তার জায়গা নেই, সে যেন তার নিজের পথ দেখে নেয়, বুঝলে? আমিন চাচা সন্ধ্যাবেলা মুখ কালো করে ঘরে ফিরলেন। চা খেতে খেতে বললেন, শেখ মুজিবুর রহমান যে প্রেস কনফারেন্স ডেকেছিলেন সেটা বাতিল হয়ে গেছে। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। খোকনরা যখন ফার্স্ট ব্যাচে খেতে বসেছে তখন দারোয়ান এসে খবর দিল কবির ভাই এসেছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বড় চাচা বললেন, তুমি এই খবরটা আমাকে দিতে এসেছো কেন? তোমাকে বলে দিয়েছি না ওকে ঢুকতে দেবে না?
যাও, যা বলেছি তাই করো। বড় চাচি বললেন, সে কোথায় থাকবে রাত্রে? যেখানে ইচ্ছা সেখানে থাকবে, এ বাড়িতে না। তুমি এটা ঠিক করছো না। আমি যা করছি ঠিকই করছি। না, ঠিক করছো না। ওপর থেকে খোকনের বাবা নেমে এলেন। তিনি অত্যন্ত শান্ত গলায় বললেন, ভাইয়া, ছেলেটাকে ঘরে আসতে দাও। যে ছেলে আমার কথা শোনে না, সে আমার বাড়িতে থাকবে না। আমরা বড়রা মাঝে মাঝে ভুল কথা বলি, সেসব কথা সবসময় মানা যায় না। আমি ভুল কথা বলি না? আপনি ভুল কথা কম বলেন, কিন্তু এই একটি ক্ষেত্রে ভুল করেছেন। সবাইকে মূল আন্দোলন থেকে সরিয়ে রাখতে চাইছেন, এটা ঠিক না। বড় চাচা তাকিয়ে রইলেন। খোকনের বাবা শান্ত স্বরে বললেন, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হয় একসময় এসব বাচ্চা বাচ্চা ছেলেদেরই বন্দুক হাতে নিতে হবে। আপনি নিশ্চয়ই চান না আপনার ছেলেমেয়েরা পরাধীন হয়ে থাকুক? চান? বলুন, আপনি চান? না, চাই না। তাহলে এমন করছেন কেন? বড় চাচা ক্লান্ত স্বরে বললেন, ওকে ভেতরে আসতে বলো। যাও, বলো ভেতরে আসতে। দারোয়ান ছুটে গেল, কিন্তু গেটের বাইরে কাউকে পাওয়া গেল না। আমিন চাচা তক্ষুনি খুঁজতে বের হলেন। বড় চাচি কাঁদতে শুরু করলেন। খোকন অনেক রাত পর্যন্ত জেগে রইল, যদি কবির ভাই ফিরে আসেন। আমিন চাচা ফিরলেন 10টায়। কবির ভাইকে কোথাও পাননি। তার মুখের ভাবভঙ্গিতে মনে হচ্ছে তিনি ভীষণ চিন্তিত। গভীর রাতে খোকনকে ডেকে তোলা হলো। বাবা এসে খুব নরম গলায় বললেন, খোকন, তোমার মার শরীর খুব খারাপ, এসো, মার পাশে বসো। মার ঘরে সবাই আছেন। বড় চাচা মাথা নিচু করে বসে আছেন একটা ছোট চেয়ারে। বড় চাচি মার হাত ধরে কাঁদছেন। মায়ের মুখ নীল বর্ণ, নিঃশ্বাস নিতে পারছেন না, বারবার কেঁপে কেঁপে উঠছেন। নার্সটি বলল, হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এক্ষুনি হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু সবাই এমন ভাব করছে যেন তার কথা কেউ শুনতে পাচ্ছে না। খোকন অবাক হয়ে তাকালো বাবার মুখের দিকে। কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না কেন? বাবা শান্ত স্বরে বললেন, পাকিস্তানি মিলিটারিরা আক্রমণ শুরু করেছে খোকন। রাস্তায় মিলিটারি ছাড়া আর কিছুই নেই। আজ রাতে কাউকে পাওয়া যাবে না। আজ রাতে কিছুই করার নেই। খোকন নিজেও শুনতে পেল প্রচন্ড গোলাগুলি হচ্ছে। ট্যাঙ্ক নেমে গেছে রাস্তায়। বড় চাচা মৃদু স্বরে কি যেন বললেন, কেউ শুনতে পেল না। নার্স আবার বলল, একজন ডাক্তার দরকার। সবাই চুপ করে রইল। বাবা বললেন, খোকন, মায়ের পাশে গিয়ে দাঁড়াও। শুরু হলো একটি অন্ধকার দীর্ঘ রাত। মানুষের সঙ্গে পশুদের একটা বড় পার্থক্য আছে। পশুরা কখনো মানুষের মতো হৃদয়হীন হতে পারে না। 25শে মার্চের রাতে হৃদয়হীন একদল পাকিস্তানি মিলিটারি এ শহর দখল করে নিল। তারা উড়িয়ে দিল রাজারবাগ পুলিশ লাইন, জগন্নাথ হল ও ইকবাল হলেও প্রতিটি ছাত্রকে গুলি করে মারল। বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকে হত্যা করল শিক্ষকদের। বস্তিতে শুয়ে থাকা অসহায় মানুষদের গুলি করে মেরে ফেলল বিনা দ্বিধায়। বাঙালিদের বেঁচে থাকা না থাকা কোনো ব্যাপার না। এরা কুকুরের মতো প্রাণী, এদের মৃত্যুতে কিছু যায় আসে না। এদের সংখ্যায় যত কমিয়ে দেওয়া যায় ততই মঙ্গল। এদের মেরে ফেলো, এদের শেষ করে দাও। এক রাত্রিতে এ শহর মৃতের শহরে পরিণত হলো। অসংখ্য বাবারা তাদের ছেলেমেয়েদের কাছে ফিরে গেল না। অসংখ্য শিশু জানল না বড় হয়ে ওঠা কাকে বলে, বেঁচে থাকার মানে কি। শহরের জনশূন্য পথে দৈত্যাকৃতি ট্রাক চলল। ধ্বংস ও মৃত্যু। স্বজনহারা মানুষের কান্নার সঙ্গে ঠাঠা শব্দে গর্জাতে লাগলো মেশিন গান। জেনারেল টিক্কা খান বাঙালির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিতে চায়, যেন এরা দ্বিতীয়বার আর পাকিস্তানিদের মুখের ওপর কথা বলার স্পর্ধা না করে। পরদিন ভোরবেলা পাকিস্তানের জনদরদি ভুট্টো চলে গেল পাকিস্তানে।
সে মহা উল্লসিত। প্লেনে ওঠার আগে হাসি মুখে বলে গেল, যাক, শেষ পর্যন্ত শত্রুদের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করা গেল। 26শে মার্চের সমস্ত দিন কেউ ঘর থেকে বেরোতে পারল না। শহরে কারফু, ঘরে বসে শুধুই প্রতীক্ষা। এর মধ্যেই আবার অবাঙালিরা যোগ দিল মিলিটারিদের সঙ্গে। বলে দিতে লাগলো কাদের কাদের শেষ করে দিতে হবে। চারদিকে মৃত্যু আর মৃত্যু। 26 তারিখ ভোর 11টায় ইয়াহিয়ার ভাষণ প্রচারিত হলো। শেখ মুজিবকে বিনা বিচারে আমি ছেড়ে দেব না। আওয়ামী লীগ দেশের শত্রু। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমার দেশপ্রেমিক সেনাবাহিনী দেশকে শত্রুমুক্ত করতে এগিয়ে এসেছে। এবারও তাদের পূর্ব সুনাম অক্ষুণ্ণ থাকবে। দেশের লোক হতবুদ্ধি হয়ে গেল। কি হচ্ছে এসব? কি হচ্ছে ঢাকা শহরে? কিছুই জানার উপায় নেই। ঢাকা বেতার থেকে অনবরত হামদ ও নাতে রসুল প্রচারিত হচ্ছে। পাশের দেশ ভারত, সেখানকার বেতারেও কোনো খবর নেই। এত বড় একটা কাণ্ড হয়ে গেছে, তারা কি কিছুই জানে না? কলকাতা বেতার থেকে দুপুরবেলা হঠাৎ করে গীতালি অনুষ্ঠান বন্ধ করে বলা হলো, পূর্ব বাংলায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। পূর্ব পাকিস্তান রাইফেলস, পূর্ব বাংলা রেজিমেন্ট, পূর্ব পাকিস্তান পুলিশ, পূর্ব পাকিস্তান আনসার্স, পূর্ব পাকিস্তান মুজাহিদ দুর্জয় প্রতিরোধ করে তুলেছে। ঘোষণা শেষ হওয়া মাত্র বাজানো হলো সেই বিখ্যাত গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই দেশে শুরু হলো সম্পূর্ণ নতুন ধরনের জীবনযাত্রা। ঢাকা শহরের অলিতে গলিতে মৃতদেহ পড়ে রইল। সরাবার লোক নেই। নীলু খুব মন খারাপ করে একা বসেছিল। রাত প্রায় 8টা। চারদিক অন্ধকার। ইলেকট্রিসিটি আছে, তবু রান্নাঘরের বাতিটা ছাড়া আর সব বাতি নিভিয়ে রাখা হয়েছে। দাদুমণি নীলুর ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, একা একা বসে আছো কেন? এসো, আমার সঙ্গে এসে বসো। না। ভয়ের কিছু নেই নীলু। আমার ভয় করছে না। সাজ্জাদরা কোথায়? জানি না, রান্নাঘরে বোধহয়। আমি কি বসবো তোমার সঙ্গে? জানি না, ইচ্ছে হলে বসেন। দাদুমণি বসলেন। নিচু স্বরে বললেন, আমরা গ্রামে চলে যাব, সুযোগ পেলেই চলে যাব। নীলু কিছু বলল না। দাদুমণি বললেন, কারফু ওদের একসময় তুলতেই হবে, হবে না? তুলতেই হবে কেন? না তুললে কে কি করবে? দাদুমণি এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তিনি আরো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নিজের ঘরে চলে গেলেন। তার হাতে একটা ট্রানজিস্টর। তিনি বিদেশের রেডিও স্টেশনগুলো ধরতে চেষ্টা করছেন, পারছেন না। এই ট্রানজিস্টরটা বেশি ভালো না। ঢাকা বেতার কেন্দ্র থেকে এখনো হামদ আর নাতে রসুল হচ্ছে। মাঝে মাঝে ইংরেজি, বাংলা ও উর্দুতে বলা হচ্ছে, শহরে কারফিউ বলৎ আছে। সাজ্জাদ ও সাজ্জাদের বোন চুপচাপ রান্নাঘরে বসে আছে। কেউ কোনো কথা বলছে না। রান্না বান্না হয়ে গেছে, শুধু ডাল ভাত। কিন্তু কেউ খেতে বসছে না, কারো খিদে নেই। একসময় সাজ্জাদের বোন কি বলল, সাজ্জাদ জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছে করছে না। এটা এমন একটা সময় যখন কারোর কথা বলতে ইচ্ছে করে না। সাজ্জাদ দেখল দাদুমণি দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি নরম স্বরে বললেন, সাজ্জাদ, তোমরা রান্নাঘরে বসে আছো কেন? এসো, সবাই একসঙ্গে বসি। নীলুকেও ডেকে নিয়ে এসো, ও খুবই মন খারাপ করছে। নীলু এলো না। তার নাকি কিছুই ভালো লাগছে না, কাঁদতে ইচ্ছে হচ্ছে। শেষ পর্যন্ত দাদুমণি এলেন তাকে নিতে। একা একা থাকলে আরো খারাপ লাগবে। না, লাগবে না। তাহলে বরং ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমাবো না। দাদুমণি চলে এলেন। কিছুক্ষণ পর দেখা গেল নীলু দরজা বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালিয়েছে। ট্রাঙ্ক খুলে তার বাদামি রঙের খাতা বের করেছে। এখানে সে মাঝে মাঝে নিজের মনের কথা লেখে। সেই লেখাগুলো খুব গোপন, কেউ পড়তে পারে না, এমনকি দাদুমণিও না। তিনি জানেনও না যে তার এরকম একটা খাতা আছে।
এটি সে জন্মদিনে পাওয়া টাকায় নিজে কিনে এনেছে। নীলু খাতা সামনে রেখে পুরনো দু একটা লেখা পড়ল, তারপর লিখতে শুরু করল। নীলুর ডায়েরি, 26শে মার্চ, রাত 9টা। আমরা আজ সারাদিন ঘরে বন্দী হয়ে আছি। খুব খারাপ লাগছে আমার। বাইরের সব দরজা জানালা বন্ধ, বারান্দায় উকি দেওয়ার হুকুম নেই। এত খারাপ লাগছে। এই দেশটা লরা মেরির দেশের মতো কেন হলো না? তাহলে কি চমৎকার হতো। ঘাসের বনে একটা ছোট্ট কুটির বানিয়ে আমরা থাকতাম। শীতকালে তুষার ঝড় হতো, জানালার পাশে বসে বসে দেখতাম সাদা বরফের চারদিক ঢেকে যাচ্ছে। দাদুমণি ঘরে একটা আগুন করে মজার মজার সব গল্প বলা শুরু করতেন। বাইরে ঝড়ের মাতামাতি, কোথাও যাবার উপায় নেই। এখনো অবশ্যই কোথাও যাবার উপায় নেই, কিন্তু এই দুইয়ের মধ্যে কত তফাৎ। আমার খুব মন খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। এটুকু লেখা হওয়া মাত্রই কাছেই কোথাও ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ হতে লাগলো। ক্যাটক্যাট করতে লাগলো মেশিন গান। দাদুমণি নীলুর দরজায় ধাক্কা দিয়ে ভীত স্বরে বললেন, দরজা খোল নীলু। নীলু দরজা খুলল না। দাদুমণি দরজায় ধাক্কা দিতে দিতে বললেন, মেঝেতে শুয়ে পড় নীলু, মেঝেতে শুয়ে পড়। নীলু তাও করল না, পাথরের মূর্তির মতো বসে রইল। গুলির শব্দ থেমে গেল, কিন্তু একজন পুরুষ মানুষের চিৎকার শোনা যেতে লাগলো, ভয়াবহ চিৎকার। নীলু দরজা খুলে বেরিয়ে এলো, তার মুখ রক্ত শূন্য। সে কাঁপা গলায় বলল, ওর কি হয়েছে দাদুমণি? জানি না তো নীলু। কেউ কি দেখতে যাবে না ওর কি হয়েছে? দাদুমণি সে কথার জবাব দিতে পারলেন না। নীলু দ্বিতীয়বার বলল, কেউ কি যাবে না? 27 তারিখ 4 ঘন্টার জন্য কারফু তোলা হলো। মানুষের ঢল নামলো রাস্তায়। বেশিরভাগই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। করুণ অবস্থা। যানবাহন নেই সেরকম, সময়ও হাতে নেই। যে অল্প কয়েক ঘন্টা পাওয়া গেছে তার মধ্যেই শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। পথে পথে মানুষের মিছিল, কিন্তু এই মিছিলের চরিত্র ভিন্ন। বড় রাস্তার সবকটি মোড়ে সৈন্যবাহিনী টহল দিচ্ছে। তাদের চোখে মুখে ক্লান্তি ও উল্লাস। তাদের ধারণা যুদ্ধে তাদের জয় হয়েছে। তারা অলস ভঙ্গিতে নতুন ধরনের মিছিল দেখছে। এই মিছিলে আকাশ ফাটানো ধ্বনি নেই। এই মিছিলের কেউ পাশের মানুষটির সঙ্গে কথা বলে না। শিশু কেঁদে উঠলে মা বলেন, চুপ চুপ। শিশুরা কিছুই বোঝে না। তারা কাঁদে এবং হাসে, নিজের মনেই কথা বলে। বয়স্ক মানুষেরা বলে, চুপ চুপ। যারা পালিয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেককেই কাঁদতে দেখা যায়। তাদের কি হয়েছে? প্রিয়জন পাশে নেই। যার রাতে বাড়ি ফেরার কথা ছিল সে কি ফেরেনি? প্রশ্ন করবার সময় নয় এখন। যে 4 ঘন্টা সময় পাওয়া গেছে এর মধ্যেই শহর ছাড়তে হবে। সময় ফুরিয়ে আসছে। সবাই দ্রুত যেতে চেষ্টা করে। শিশুরা হাসে ও কাঁদে, কোনো কিছুই তাদের বিচলিত করে না। মিলিটারিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিলিপ্তি ভঙ্গিতে জনস্রোত দেখে। তাদের চকচকে বন্দুকের নল রোদের আলোয় ছকমক করে। তারা মাঝে মাঝে কথা বলে নিজেদের মধ্যে, মাঝে মাঝে হেসে ওঠে। নিশ্চয়ই কোনো আশা ও আনন্দের গল্প, মজার কোনো স্মৃতি নিয়ে তামাশা। ওদের উচ্চস্বরের হাসির শব্দ শুধু শিশুরাই অবাক হয়ে তাকায়, আর কেউ তাকায় না। কারফু শুরু হয় 4টায়। রাস্তাঘাটে আবার জনশূন্য হয়ে যায়। শহরের অবস্থা যারা দেখতে বেরিয়েছিল তারা ঘরে ফিরে অসম্ভব গম্ভীর হয়ে যায়। দাদুমণি ঘণ্টাখানেকের জন্য গিয়েছিলেন। তিনি ফিরেই শান্ত স্বরে বললেন, শহর ছাড়তে হবে। কালে আমরা শহর ছাড়ব। তারপর আর কোনো কথা বলেন না। বিকেল 4টা থেকে গভীর রাত পর্যন্ত তিনি ঘরে একা একা বসে থাকেন। খোকনদের বাড়ি খুব চুপচাপ হয়ে গেছে। অঞ্জু আর বিলু এখন চেঁচিয়ে এক্কা দোক্কা খেলে না। বড় চাচা সারাদিন তার নিজের ঘরেই বসে থাকেন, কারোর সঙ্গে বিশেষ কথা টথা বলেন না। খোকনও বেশিরভাগ সময় থাকে তার নিজের ঘরে। সময় স্লথ হয়ে গিয়েছে। মা মারা গেছেন মাত্র 3 দিন আগে, অথচ খোকনের কাছে মনে হয় বহু বছর কেটে গেছে। আজ সকালবেলা হঠাৎ কি মনে করে
খোকন তার মায়ের ঘরে গেল। সবকিছু আগের মতো, মা লাল রঙের চটি দুটি পর্যন্ত যত্ন করে তুলে রাখা। খোকন খোকন দেখল বাবা এসে দাঁড়িয়েছে দরজার পাশে। কি করছো খোকন? কিছু করছি না। এসো, আমার ঘরে এসো, আমরা গল্প করি। খোকন তার বাবার সঙ্গে চলে এলো। বাবাও যেন কেমন হয়ে গেছেন, হঠাৎ করে তার যেন কেমন বয়স বেড়ে গেছে। খোকন, মার জন্য খারাপ লাগছে? লাগাই উচিত। বাবা অন্যমনস্ক হয়ে পড়লেন। ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ব্যক্তিগত দুঃখই সবচেয়ে বড় দুঃখ। আমাদের কথাই ধরো, আমরা নিজেদের দুঃখে কাতর হয়ে আছি, ঠিক না? হ্যাঁ, কিন্তু দেশের কি অবস্থা বুঝতে পারছো তো? খুব খারাপ অবস্থা, এবং যতই দিন যাবে ততই খারাপ হবে। খোকন কিছু বলল না। নিচ থেকে এই সময় বড় চাচির কান্না শোনা গেল। বাবা চুপ করে গেলেন। কবির ভাই এখনো ফিরে আসেননি। বড় চাচি দিন রাত সর্বক্ষণ তার জন্য কাঁদেন। দিনের বেলা কিছু বোঝা যায় না, কিন্তু রাতের বেলা স্পষ্ট হয়ে ওঠে। বাবা বললেন, একমাত্র মহাপুরুষদের কাছে ব্যক্তিগত দুঃখের চেয়ে দেশের দুঃখ বড় হয়ে ওঠে। আমরা মহাপুরুষ নই, আমাদের কাছে আমাদের কষ্টটাই বড়। বড় চাচির কান্না ক্রমেই বাড়তে লাগলো। বাবা চুপ করে বসে রইলেন। তারপর প্রসঙ্গ বদলাবার জন্য বললেন, তোমার কি মনে হয় বঙ্গবন্ধু বেঁচে আছেন? আমি জানি না। সে তো কেউই জানে না, কিন্তু তোমার কি মনে হয়? আমার কিছু মনে টনে হয় না। এভাবে কথা বলে তো হবে না খোকন। এখন থেকে আমাদের সবাইকে ভাবতে হবে। খুব খারাপ সময় আমাদের সামনে। খোকন চুপ করে রইল। বাবা শান্ত স্বরে বললেন, এখন ওদের সঙ্গে আমাদের যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধ অনেক দিন পর্যন্ত চলবে। এর মধ্যেই তোমরা বড় হবে। কি খোকন, চুপ করে আছো কেন? কিছু বলো। কি বলবো? ওদের সঙ্গে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। কে বলেছে? বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। তোমার কি মনে হয় হচ্ছে না? হ্যাঁ। খোকন, এই যুদ্ধে কে জিতবে? উত্তর দেবার আগেই ছোট চাচি এসে বললেন, খাবার দেওয়া হয়েছে। রাহিলাকে দেখে মনে হচ্ছে তার জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। গত দুরাতে এতটুকু ঘুমোতে পারেননি। তার চোখের নিচে কালি পড়েছে, মুখ ফ্যাকাশে। বাবা বললেন, আমরা একটু পরে আসি। না, এখনই চলে আসেন, ঝামেলা সকাল সকাল চুকে যাক। আসছি, আমরা আসছি। খাবার টেবিলে বড় চাচা বললেন, আমাদের এখন কি করা উচিত? গ্রামে যাব? আমিন চাচা গম্ভীর মুখে বললেন, গ্রামে পালিয়ে গিয়ে কি হবে? এখানে এরকম আতঙ্কের মধ্যে থাকা, সবার মনের উপর খুব চাপ পড়ছে। গ্রামে পালিয়ে গেলেও সেই চাপ কমবে না। তাছাড়া কবির কোথায় আছে আমরা তা জানি না। ওকে ফেলে রেখে যেতে পারি না। ছোট চাচার কথা শেষ হবার আগেই রাহেলা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আমি কোথাও যাব না। আমি আমেরিকা চলে যাব। আমি এই দেশে থাকবো না। আমিন চাচা কি একটা বলতে চাইলেন। বড় চাচা ইশারা করে তাকে থামিয়ে দিলেন। রাহেলা শিশুদের মতো কাঁদতে শুরু করলেন। সব ঠিক হয়ে যাবে রাহেলা। না, কিছুই ঠিক হবে না। শান্ত হয়ে বসো। আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ আমিন চাচা বললেন, সবাই চুপ, একটা কথাও না। সবাই তাকালো তার দিকে। তিনি চাপা গলায় বললেন, শব্দ শোনা যাচ্ছে। কিসের শব্দ? আমার মনে হয় একটা মিলিটারি গাড়ি এসে থেমেছে। সবাই নিঃশব্দ হয়ে গেল। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না। গেটের কাছে কুকুরটি শুধু ঘেউ ঘেউ করতে লাগলো। আমিন চাচা ভুল শুনেছিলেন, ওটা কোনো মিলিটারি গাড়ি ছিল না। সাজ্জাদরা নীলগঞ্জে এসে পৌঁছল 28 তারিখ সন্ধ্যায়।
খুব ঝামেলা করে আসা। প্রথমে শোনা গেল মিরপুর ব্রিজ কাউকে পার হতে দেওয়া হচ্ছে না, মিলিটারি চেকপোস্ট বসেছে, যারাই শহর ছাড়তে চাচ্ছে তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যাদের কথাবার্তা পছন্দ হচ্ছে না তাদের আলাদা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের ভাগ্যে কি ঘটছে কিছু বলা যাচ্ছে না। দাদুমণিরা মিরপুর ব্রিজের কাছে এসে পৌঁছলেন দুপুরে। 13-14 জন মিলিটারির একটা দলকে সেখানে সত্যি সত্যিই দেখা গেল, এবং দেখা গেল দুটি ছেলেকে ওরা কি যেন জিজ্ঞেস করছে। ছেলে দুটি ফ্যাকাশে হয়ে গেছে। নীলু বলল, ওদেরকে কি জিজ্ঞেস করছে? দাদুমণি উত্তর দিলেন না। নীলু বলল, ওরা এরকম করছে কেন? তুমি ওদিকে তাকিও না, ওদের যা ইচ্ছা করুক। সাজ্জাদের বোন বলল, ওরা আমাদের ধরবে? না, আমাদের ধরবে না। ওরা সত্যি সত্যি কিছু বলল না, তবে বাস থেকে প্রতিটি লোককে নামালো এবং কোনো কারণ ছাড়াই বুড়ো মতো একটা লোকের পেটে হাঁটু দিয়ে প্রচন্ড গুঁতো দিল। লোকটা উল্টে পড়ে কো কো শব্দ করতে লাগলেন। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে মিলিটারির সেই জোয়ান হাত নেড়ে সবাইকে বাসে উঠতে বলল। সবাই বাসে উঠল। বুড়ো লোকটি উঠতে পারল না, তার সম্ভবত খুব লেগেছে। সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। নীলু ফিসফিস করে বলল, ওকে মারলো কেন দাদু? ও কি করেছে? জানি না, কিছু করেছে বলে তো মনে হয় না। তাহলে শুধু শুধু মারলো কেন? মানুষের মনে ভয় ঢুকিয়ে দিতে চায়, এই জন্যই এসব করছে, কিংবা হয়তো অন্য কিছু, আমি জানি না। আরিচা ঘাটে পৌঁছে খুব মুশকিল হলো। ফেরি নেই। নৌকায় করে কিছু লোকজন পারাপার করছে, কিন্তু নৌকার সংখ্যাও খুব কম। নৌকা জোগাড় হলো না। মাথার ওপর কড়া রোদ। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। নীলু বলল, তার শরীর খারাপ লাগছে। দাদুমণি চিন্তিত মুখে বললেন, ঢাকায় ফিরে যাওয়াই বোধহয় ভালো। সাজ্জাদ, কি বলো? না, ঢাকায় যাব না। নীলু, তুমি কি বলো? নীলু থেমে থেমে বলল, আমার শরীর খুব খারাপ লাগছে। সন্ধ্যার দিকে একটা ট্রাক এলো, সেটি আবার ঢাকায় ফিরে যাবে। ট্রাকের ড্রাইভার বলল, আপনারা ঢাকায় যাবেন? না গিয়েই বা উপায় কি? রাত কাটানোর একটা জায়গা দরকার। ট্রাকে উঠেই নীলুর প্রচন্ড জ্বর এসে গেল। সে দুবার বমি করে নেতিয়ে পড়ল। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হবে হয়তো। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। সাজ্জাদের বোন নীলুকে জড়িয়ে ধরে বসে আছে। আরো 4 জন মহিলা আছে ওদের সাথে। ওরা সবাই বসেছে পাশাপাশি। তাদের সঙ্গে 3-4 বছরের দুটি ফুটফুটে বাচ্চা। এরা ঘুমিয়ে পড়েছে। ট্রাকে বসে থাকা লোকগুলো কোনো কথা বলছে না। সবাই চিন্তিত। সবাই তাকিয়ে আছে অন্ধকারের দিকে। একজন কে যেন বলল, বৃষ্টি নামলে মুশকিল হবে। কেউ তার জবাব দিল না। কিছু দূর যাবার পর ট্রাককে আবার ফিরে আসতে হলো আরিচা ঘাটে। ঢাকায় যাওয়া যাবে না, খুব গন্ডগোল হচ্ছে। মিলিটারিরা নাকি মার্চ করে আসছে। তারা সারা রাত বৃষ্টি মাথায় করে ট্রাকে অপেক্ষা করল। নদী পার হবার নৌকা পাওয়া গেল না। কি কষ্ট। সাজ্জাদরা নীলগঞ্জে পৌঁছল 28 তারিখ রাতে। 11 মাইল হেঁটে প্রচন্ড জ্বর এসে গেল নীলুর। সে কয়েকবার বমি করল। কোথায় ডাক্তার, কোথায় কি। নীলগঞ্জের লোকজন পালাচ্ছে, কারণ দেওয়ান বাজারে মিলিটারি এসে গেছে। তারা নির্বিচারে বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। দেওয়ান বাজার নীলগঞ্জ থেকে মাত্র 5 মাইল। মিলিটারিরা এদিকেই হয়তো আসবে। নীলগঞ্জের লোকজন নৌকায় করে সুখান পুকুরের দিকে পালাচ্ছে। নীলু বলল, দাদুমণি, আমি কোথাও যাব না। দাদুমণি বললেন, সুখান পুকুরে ডাক্তার পাওয়া যাবে। নীলু থেমে থেমে বলল, আমার ডাক্তার লাগবে না। দাদুমণি কি করবেন ভেবে পেলেন না। সাজ্জাদ, কি করা যায়? যাবে সুখান পুকুরে? চলেন যাই। নৌকা জোগাড় করতে অনেক সময় লাগলো। কেউ যেতে চায় না। গত রাতে নাকি নদীতে গান বোট এসেছিল, আজও হয়তো আসবে। মাঝিরা বলল, হাঁটা পথে যান, হগইলে হাঁটা পথে যাইতেছে।
অসুস্থ একটা মেয়ের সাথে আছে, হাঁটা পথে যাওয়া যাবে না। বড় নদীতে না গিয়ে যেতে পারবে না? বিশাখালী দিয়ে যাও। কেউ রাজি হয় না। একজনকে শুধু পাওয়া গেল, তার নৌকাটা ছোট। দুপুর রাতে তারা সবাই খোলা নৌকায় করে রওনা হলো। অনেকজন লোক, একটা মাত্র নৌকা। সে রাতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। সুখান পুকুরের কাছাকাছি আসতেই ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে লাগলো। ঠিক এই সময় রোগা মতো একটা ছেলে চেঁচিয়ে বলল, চুপ চুপ, শুনেন সবাই শুনেন। ছেলেটির হাতে একটি ট্রানজিস্টার। সে বেতারের ট্রানজিস্টার উঁচু করে ধরল, চেঁচিয়ে বলল, স্বাধীন বাংলা অনুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার। ঘোষকের কথা পরিষ্কার নয়, ট্রানজিস্টারে ঘর ঘর শব্দ হচ্ছে, তবু সবাই শুনল। ওরা জানে না আমরা কি চিজ, জানে না ইবিআর কি জিনিস। আমরা ওদের টুটি টিপে ধরেছি। তুমুল যুদ্ধ চলছে, জয় আমাদের সুনিশ্চিত। ঘোষকের কথা শেষ হওয়া মাত্র রোগা ছেলেটি বিকট স্বরে চেঁচিয়ে উঠল, যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, আর আমাকে ভয় নাই। বলেন ভাই সবাই মিলা, জয় বাংলা। নৌকার প্রতিটি মানুষ আকাশ ফাটানো ধ্বনি দিল। ছেলেটি বলল, আবার বলেন, জয় বাংলা। বলেন, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। নীলু আচ্ছন্নের মতো পড়েছিল। সে বিড়বিড় করে বলল, কি হয়েছে? সাজ্জাদ হাসতে হাসতে বলল, নীলু, যুদ্ধ শুরু হয়েছে, আর আমাদের ভয় নেই। স্বাধীন বাংলা বেতার থেকে বলল। কে যুদ্ধ করছে? বাঙালি মিলিটারিরা। শুধু ওরা? না, আমরাও করব, আমিও যাব। তোমাকে কি ওরা নেবে? সাজ্জাদ দৃঢ় স্বরে বলল, নিতেই হবে। যুদ্ধ শুরু হলো। রুখে দাঁড়ালো বাঙালি সৈনিক, বাঙালি পুলিশ, আনসার ও মুজাহিদ বাহিনী। তাদের সঙ্গে যোগ দিল এদেশের মানুষ। বৃদ্ধরা যেমন এগিয়ে এলো, তেমনি এগিয়ে এলো নিতান্ত অল্প বয়সী কিশোরেরা। তাদের সবচেয়ে বড় অস্ত্র মাতৃভূমির জন্য ভালোবাসা। দেখতে দেখতে সেই সহায় সম্বলহীন বাহিনী একটা মহা শক্তিমান দুর্ধর্ষ সৈন্য দলে পরিণত হলো। এদের যুদ্ধ মুক্তির জন্যে, তাই এদের আমরা ভালোবেসে ডাকলাম মুক্তি বাহিনী। এদের স্বপ্ন একটি, অন্ধকার রজনী শেষে এরা আনবে একটি সূর্যের দিন। একটি সূর্যের দিনের জন্যে এদেশের 30 লক্ষ মানুষকে প্রাণদান করতে হলো। পরিশিষ্ট খোকন মে মাসের শেষ দিকে মুক্তিবাহিনীতে যোগ দেবার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে মৃত্যুবরণ করার জন্য একটি 14 বছরের বালককে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। মেথিকান্দা অপারেশনে এই বালক শত্রুর গুলিতে নিহত হয়। তার নাম সাজ্জাদ। একবার এই ছেলেটি ভয়াল ছয় নামের একটি ছেলে মানুষই দল গঠন করেছিল এবং ঠিক করেছিল ভয়াল ছয়ের সদস্যরা পায়ে হেঁটে আফ্রিকার গহীন অরণ্য দেখতে যাবে। ছেলে মানুষদের কত রকম স্বপ্ন থাকে। শেষ হলো হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সূর্যের দিন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।